প্রিয় ছাত্রছাত্রীরা, আজ তোমাদের যে ক্লাসটা নেব সেই ক্লাসের নাম্বার হচ্ছে ম্যাজিক 21। আমি আগে যে ক্লাসগুলো করেছি সেটা ছিল ম্যাজিক 20 পর্যন্ত ক্লাস করানো হয়েছিল। ওর পরে অনেকদিন একটু গ্যাপ পড়ে গেছিলো, আমার কিছু পার্সোনাল ব্যাপার ছিল এবং অসুস্থতার কারণে আমি ক্লাসগুলো করাতে পারিনি। আজ তোমাদের ম্যাজিক 21 ক্লাসটাতে কি শেখাবো সেটা আমি প্রথমে জানিনি তোমাদের। প্রথমে হচ্ছে এই সত্যাপেক্ষ চ্যাপ্টারে প্রশ্ন থাকে সত্য সারণীর সাহায্যে বৈধতা বিচার করো, বা বাক্যটিকে শত সত্য শত মিথ্যা না আপত্তিক নির্ণয় করো, এই ধরনের প্রশ্ন থাকে। আমি বিশেষ কোনো আর যাচ্ছি না বিষয়ের মধ্যে, অর্থাৎ প্রশ্নের উত্তর তোমাদেরকে কিভাবে করতে হবে, অতি সংক্ষিপ্ত আকারে কিভাবে উত্তরটাকে তুমি খুব তাড়াতাড়ি দিয়ে দিতে পারবে সেই বিষয়টা তোমাদের আমি শেখাচ্ছি। প্রথমত দেখো এই লাইনটা, অর্থাৎ সত্য সারণীর সাহায্যে বৈধতা বিচার করতে গেলে প্রশ্নটা হচ্ছে সত্য সারণীর সাহায্যে বৈধতা বিচার করো, সত্য সারণীর সাহায্যে বৈধতা বিচার করো, এই প্রশ্ন দেওয়া থাকবে। তার উত্তরটা কিভাবে করতে হবে সেটা তোমাদের আমি শেখাচ্ছি। দেখো শেখানোর আগে একটি লাইন শুধু তোমরা মুখস্থর মতো করে রাখো, আশ্রয় বাক্য দুটি যদি সত্য হয় তাহলে সিদ্ধান্তকেও সত্য হতে হবে। এই হচ্ছে একটা ফর্মুলা। জাস্ট এই ফর্মুলাটা অনুযায়ী তুমি যদি যে কোনো প্রশ্নের বৈধতা বিচার করে ফেলতে পারবে, বা সত্যাপেক্ষ চ্যাপ্টারের মধ্যে যে বৈধতা বিচার দেওয়া থাকে যে কোনো প্রশ্নের উত্তর তুমি এই একটা লাইনের মাধ্যমে দিয়ে দিতে পারবে। লাইনটি হলো, আশ্রয় বাক্য দুটি যদি সত্য হয় তবে সিদ্ধান্তকেও সত্য হতে হবে, তবেই বৈধ। অর্থাৎ তবেই বৈধ মানে এই জিনিসটা থাকলে বৈধ। ঠিক এর অন্য কিছু ঘটে গেলে, আশ্রয় বাক্য দুটো সত্য আছে, সিদ্ধান্ত যদি মিথ্যা হয়ে যায় তাহলে অবৈধ হয়ে যাবে। ঠিক আছে, আমি আসছি প্রশ্নের মধ্যে, ওই লাইন দেখে তুমি বুঝতে পারবে না হয়তো আমি মুখে যেটা বললাম। তাহলে লাইনটা এই যে মনে রাখবে, আশ্রয় বাক্য দুটো যদি সত্য হয় তাহলে সিদ্ধান্তকেও সত্য হতে হবে, তবেই বৈধ। একটা প্রশ্ন করলে তাহলে তোমাদের প্রশ্নের সংশয়টা দূর হয়ে যাবে যে কি বলতে চাইছি বা কি বলতে চাইছি না। একটা প্রশ্ন তুলছি তোমাদের জন্য। P implies Q, তারপরে যে কাল P আর দেওয়া হচ্ছে কাল Q দেওয়া আছে। ওকে, এই হচ্ছে প্রশ্ন আছে। আর বৈধতা বিচার করতে দিয়েছে সবচেয়ে সোজাভাবে বুঝে নিতে পারবে, যার যে প্রশ্নের মধ্যে অতএব দেওয়া আছে সেটা হচ্ছে তোমাদেরকে বৈধতা বিচার করতে দেওয়া হয়েছে। এবার সাজানো, দেখো সাজানোর নিয়মটা অতি পুরো এই প্রশ্নটার মধ্যে কি কি আছে, পি আর কিউ ছাড়া আলাদা কোনো অক্ষর নেই। তাহলে পি এর একটা ঘর করে ফেললাম, কিউ এর একটা ঘর করলাম। ওকে, কি কি করলাম, পি এর একটা ঘর, কিউ এর একটা ঘর, আর পি এর একটা ঘর করলাম আর কিউ এর একটা ঘর করলাম। এতটা পর্যন্ত ঠিক আছে। এরপরে সিস্টেমটা দেখো, খুব মনোযোগ সহকারে দেখো, নাহলে বুঝতেই পারবে না, কোনো মতেই বোঝা সম্ভব না। এত সোজা প্রশ্ন কিভাবে উত্তর করতে হয় সেটা দেখাচ্ছি। এরপরে কি বাকি থাকলো, পি কিউ বাকি থাকলো, এইটা বাকি আছে, এইটা বাকি থাকলো, এইটা হয়ে গেছে, এটা বসিয়ে দিলাম। তারপরে কাল পি বাকি থাকলো, তারপর বাকি থাকলো কি কাল কিউ। এই হচ্ছে প্রশ্নটা বাকি থাকলো, বসানো ঠিক আছে। অতএব দিয়ে যেটা থাকবে সেটা সবার শেষে সবসময় বসাতেই হবে। অতএব দিয়ে যেটা থাকবে সেটা সবসময় সবার শেষে বসাতে হবে। এটা খুব মনোযোগ দিয়ে শোনো, কথাটা হয়ে গেল। এবার পি কিউ থাকলে আমি তো আগেই শিখেছি, পি এর জন্য প্রত্যেকের মাথায় 2 করে আছে ধরে নিতে হবে। আর 2 × 2 মানে হচ্ছে 4, 4টে ঘর হবে, 4টে ঘর হয়ে গেল। 3 আর 4, ওকে হলো এতটা। তাই 4টে ঘর হলে প্রথম লাইনে দুটো টু দুটো ফলস, দুটো টু দুটো ফলস হবে। প্রথম লাইনে কি বললাম, দুটো টু দুটো ফলস, দুটো টু দুটো ফলস। তারপর লাইনে কি একটা টু একটা ফলস হয়, একটা টু একটা ফলস, একটা টু একটা ফলস। তোমরা তো আগে আমি প্রশ্নগুলো করানোর সময় তোমাদের আমি শিখিয়েছি যে প্রথম ঘরে যা থাকবে তার পরের ঘরে তারা হাফ হবে। এবারে আমাদের হর্ষের ফর্মুলা কি, তর্জনী আর মধ্যমা দিয়ে যেভাবে ধরতে বলেছিলাম, হর্ষ হচ্ছে এইটার ফর্মুলা কি,
প্রথমটা যদি ট্রু হয়, দ্বিতীয়টা যদি ফলস হয় তবে ফলস। প্রথম ট্রু দ্বিতীয় ফলস কোথায় আছে? আছে কি এখানে? নেই। এখানে আছে প্রথম ট্রু দ্বিতীয় ফলস, ফলস। আর আছে কোথাও? তার মানে আর সব কটা হবে ট্রু হয়ে যাবে। ক্লিয়ার এতটা? দেখো পরে যদি দেখো মানে খুব সোজাভাবে পেরিয়ে যাবে। এতটা বুঝতে পেরেছো? এই দুটো ধাপ তো তোমাদের কাছে খুবই সোজা, তারপরের ধাপটা আরো সোজা লাগছে। ঠিক আছে এতটা? এরপরে কি? কিউ মানে এটা পি, তো পি যা আছে তার অপোজিট হবে। পি টু আছে তার মানে এফ হবে, পি টু আছে এফ হবে, এটা এফ আছে তার মানে টু হবে, এফ আছে টু হবে। যা থাকবে ঠিক অপোজিট, মানে কাল থাকা মানে যা তা ঠিক বিপরীত হয়ে যাবে। এতটা ক্লিয়ার? তারপরে দেখো কিউ কি আছে, প্রথমটা টু আছে তার মানে কি এখানে এফ হবে, এখানে কি হবে টু হবে, এফ হবে আর টু হবে। ঠিক আছে? এবার হচ্ছে আমরা আসল জায়গায় চলে আসবো। এই একটা বৈধতা বিচার করতে গেলে কি করতে হয়, সেই আসল জায়গাটাতে আমরা পৌঁছে যাবো। দেখো লাইনটাতে কি বলা হয়েছে, আশ্রয় বাক্য দুটো যদি সত্য হয়। এখানে আশ্রয় বাক্য কোনটা? এইটা আশ্রয় বাক্য আর এইটা আশ্রয় বাক্য। তাহলে ওই দুটো জায়গায় তোমাদের আঙুল দুটো পৌঁছে যাবে, তর্জনী এবং মধ্যমা। এই আশ্রয় বাক্য আছে আর একটা কি এইটা আশ্রয় বাক্য। ঠিক আছে? এই দুটো তো আশ্রয় বাক্য দুটো যদি সত্য হয় তাহলে এই লাইনটা খুঁজবে। এখান থেকে এতটা পর্যন্ত আগে লাইনটা খোঁজো, এই এতটা লাইন। আশ্রয় বাক্য দুটো সত্য কোথায় আছে? এই যে, অন্য কোনো লাইন ধরবে না কিন্তু। তাহলে সিদ্ধান্তকেও সত্য হতে হবে। তাহলে এই আশ্রয় বাক্য দুটো সত্য হলে সিদ্ধান্তকেও সত্য হতে হবে। সিদ্ধান্ত কি সত্য হয়েছে? হতে হবে বলা ছিল, হয়েছে কি? হয়নি। হয়নি মানেই হয়ে গেল অবৈধ। আবার মনোযোগ দিয়ে দেখো, আমাদের প্রশ্নের লাইনটা ছিল আশ্রয় বাক্য দুটো যদি সত্য হয়। আশ্রয় বাক্য দুটো সত্য কোথায় আছে? তর্জনী আর মধ্যমা দিয়ে দেখবে কোথায় আছে। এখানে আছে। আশ্রয় বাক্য দুটো যদি সত্য হয় তাহলে সিদ্ধান্তকে সত্য তো হয়নি। এই একবার ওই যে তাহলে অবৈধ, নিয়মটা মানেনি, এই যে এই এত পর্যন্ত নিয়ম মানেনি, অবৈধ হয়ে গেল। তারপরের লাইন, একটা জিনিস অবৈধ হয়ে যাওয়ার পরে তারপরে তোমাকে আর বৈধতা, বৈধ কি অবৈধ সেই ব্যাপারটা দেখতেই হবে না। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ওইটা, এরপরে কি হবে, তারপরে কি হবে, এই ধরনের কোনো প্রশ্ন হয় না আর কি। জাস্ট এটাই হচ্ছে নিয়ম আর কি। আশ্রয় বাক্য দুটো যদি সত্য হয় তাহলে সিদ্ধান্তকেও সত্য হতে হবে, এই হচ্ছে ফ্যাক্টর। নেক্সট পার্টে চলে আসছে। আমি আরেকটা প্রশ্ন তোমাদের করাই, তাহলে আরো বিষয়টা তোমাদের কাছে সোজা হয়ে যাবে। দেখো খুব মনোযোগ দিয়ে দেখো, আমি আবার মুছে দিলাম। ভিডিওটা বারবার এগিয়ে পিছিয়ে দেখে নিয়ে তোমরা বারবার তুলে নেবে লেখাটা। আমি আবার একটা প্রশ্ন দিয়ে দিই, সত্য সারণীর সাহায্যে বৈধতা বিচার, তাহলে তোমাদের কাছে আরো জিনিসটা পরিষ্কার হয়ে দাঁড়াবে কিভাবে হয়। প্রশ্নটা হচ্ছে পি ইমপ্লাইজ কিউ, তারপরের লাইনে অতএব দিয়ে আছে কিউ ভেল পি, এই হচ্ছে দেওয়া আছে। তাহলে আবার পি এর জন্য একটা ঘর, কিউ এর জন্য একটা ঘর। প্রথমে যেটা আছে সেটা বসিয়ে নেব, তারপরে যেটা আছে সেটা কিউ ভেল পি বসিয়ে নেব, হয়ে গেল সাজানো। সাজানোর ক্ষেত্রে কারো কোনো কি অসুবিধা আছে? অসুবিধা না হওয়ারই কথা, কারণ সাজানো হচ্ছে প্রথমে যেটা আছে সেটা, প্রথমে যে টুকরো টুকরো অক্ষরগুলো আছে সেটাকে বসিয়ে নিতে হবে, তারপরে যেটা প্রথম আশ্রয় বাক্য সেটা বসাতে হবে, তারপরে যেটা সিদ্ধান্ত সেটা সিদ্ধান্তটা বসিয়ে নিতে হবে। বসানো যথারীতি হয়ে গেছে। এবার এখানে চারটে ঘর না 8টা না 10টা হবে, তার চারটে ঘর হবে। চারটে ঘর মানে প্রথম ঘরে দুটো টু দুটো ফলস, একটা টু একটা ফলস, একটা টু একটা ফলস। এতটা ক্লিয়ার তোমাদের? এবারে হর্সের ফর্মুলা কি? প্রথমটা টু দ্বিতীয়টা ফলস থাকলে ফলস, আর সব কি টু। দেখে নাও, আমি একটু তাড়াতাড়ি করে দিচ্ছি এই কারণে যে তোমাদের কাছে ব্যাপারটা তো মুখস্থের মতো হয়ে গেছে। আর ভেলের ফর্মুলা কি? এফ এফ থেকে এফ আর, কিউ আর পি আছে কোথায়? এইটা কিউ পি। এফ এফ কোথায় আছে? এফ এফ আছে কি এখানে? এই যে এফ এফ, এফ এফ থেকে এফ হয়, আর বাদ বাকি সব টু হয়। সাজানো কমপ্লিট আমার। এরপরের ব্যাপারটা তোমরা তো জেনেই গেছো কিভাবে করতে হবে। আশ্রয় বাক্য দুটো যদি সত্য হয়, মানে আশ্রয় বাক্য এখানে দুটো তো নেই আশ্রয় বাক্য, একটাই তো আশ্রয় বাক্য আছে। তাহলে আশ্রয় বাক্য সত্য হয়, এই দুটি আশ্রয় বাক্য যদি সত্য হয়, এই দুটি শব্দ নেই মানে এই দুটিটা বাদ দিয়ে দেয়। আশ্রয় বাক্য সত্য হলে সিদ্ধান্তকেও সত্য হতে হবে। আশ্রয় বাক্য সত্য হয়েছে, সিদ্ধান্ত সত্য হয়েছে, রাইট। আবার আশ্রয় বাক্য সত্য হয়েছে, সিদ্ধান্ত সত্য হয়েছে, এতটা রাইট, এতটা পর্যন্ত ঠিক আছে। আশ্রয় বাক্য সত্য হলে সিদ্ধান্তকে সত্য হতে হবে, হয়েছে কি? হয়নি। এই জায়গাটাই গরমিল হয়ে গেছে, তার মানে অবৈধ। আমাদের তাহলে অ্যান্সারের ক্ষেত্রে কি খুঁজতে হয়? অবৈধ হয়েছে কিনা সেটা দেখতে হয়, আর যদি অবৈধ না হয় তাহলে ওটা হচ্ছে বৈধ।
ক্লিয়ার? আর একবার যেটা অবৈধ হয়ে গেল সেটাকে তুমি জোর করে বৈধ করতে পারবে না, এই হচ্ছে প্রশ্নের ব্যাপার। অবৈধ হলো কি করে বুঝতে পেরেছো? এই হচ্ছে প্যাটার্নটা আমার পুরো শেখানো হয়ে গেল। সত্য সারণীর সাহায্যে বৈধতার বিচার কিভাবে হয় এটা কমপ্লিটলি তোমাদেরকে শিখিয়ে দিলাম। এতটা ক্লিয়ার তোমাদের কাছে? এরপরে দেখো পরের অংশটা যেটা বলছি আমি, আসল জিনিসটা সেখানে আসছে যে আগে তো তোমাদের শিখেছি সত্য সারণীর সাহায্যে তোমাদের সত্য মূল্য নির্ণয়। আরেকটা প্রশ্ন দেখিয়ে দিই, সত্য সারণীর সাহায্যে সত্য মূল্য কিভাবে নির্ণয় করতে হয় সেটা তোমাদের মনে আছে না ভুলে গেছো? এটা হচ্ছে সত্য সারণীর সাহায্যে বৈধতা বিচার। এর পরেটা হচ্ছে সত্য সারণীর সাহায্যে সত্য মূল্য নির্ণয়। দেখো এটা একটু বড় ধরনের দেখাচ্ছে, তাও তোমরা পেরে যাবে। সত্য সারণীর সাহায্যে সত্য মূল্য নির্ণয়। সত্য মূল্য সত্য মূল্য নির্ণয়। সত্য সারণীর সাহায্যে সত্য মূল্য নির্ণয় কিভাবে করতে হবে সেটাই আমি তোমাদের শেখাচ্ছি। দেখো আরেকবার আগে ম্যাজিক 20 ক্লাসে আমি তোমাদেরকে শিখিয়েছি। এবার হচ্ছে ম্যাজিক 21-এর ক্লাসও একটু রিভাইজ করে দিচ্ছি তোমাদেরকে, তাহলে আরো তোমাদের কাছে সুবিধা হবে জিনিসটা কি বলতে চাইছি বা কি বলতে চাইছি না। একটু অন্য ধরনের প্রশ্ন। পি ডট কিউ ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ট্রিপল বার কিউ ডট পি। কোনো কিছু ভাবার দরকার নেই, পি আছে আর কিউ আছে, বসিয়ে দিলাম। এরপরে কি আছে? এটা আছে পি ডট কিউ আছে, এটা বসালাম। এইটা বাকি আছে কিউ ডট পি, এইটা বসালাম। আর এইটা বাকি পড়ে আছে পি ডট কিউ ডট পি। ওকে, এই হয়ে গেল। কটা ঘর হবে? 4টে ঘর হবে। 1 2 3 4। প্রথম ঘরে দুটো টু, দুটো ফলস, একটা টু, একটা ফলস, একটা টু, একটা ফলস। এতটা ক্লিয়ার হলো? ডটের ফর্মুলা কি? টু থাকলে টু হয় আর বাদ বাকি সব ফলস হয়। আবার কিউ আর পি আছে, আবার সেই টু থাকলে টু আর সব ফলস। দেখো কিউ আর পি আছে, কিউ আর পি মানে টু কোথায় আছে? টু এইখানে আছে, টু থাকলে টু। এবারে এইটাতে হাত দেবে আর এইটাতে হাত দেবে, তার মানে এইটা মানে এইটা আর এইটা মানে এইটা। ট্রিপল বারের ফর্মুলা কি? টু থেকেও ট্রু হয়, এফ থেকেও ট্রু হয়। পুরো ব্যাপারটা কি হলো তাহলে? এই যে সত্য মূল্য নির্ণয় করো, সবকটা টি থাকলে শত সত্য, এর উত্তরটা হচ্ছে শত সত্য। সত্য সারণীর শেষ স্তম্ভে সবকটি ট্রু হওয়ার জন্য, এগুলোকে আমরা থাম বলি বা স্তম্ভ বলি, সবকটি ট্রু হওয়ার জন্য এটি শত সত্য হয়েছে। এখানে যদি ট্রু ফলস মেশানো থাকতো তাহলে আপত্তি হতো, যদি সব এফ থাকতো তাহলে শত মিথ্যা হতো। এই হচ্ছে অ্যান্সারের ব্যাপার। ক্লিয়ার এতটা? এই বলে আমি সত্য সারণী চ্যাপ্টারটা এই মুহূর্তে শেষ করলাম। আর সত্য সারণী চ্যাপ্টারের মধ্যে আর তেমন কিছু নেই শেখার মতো। এরপরে যেগুলো আলোচনা হবে এই চ্যাপ্টারের উপরে, সেগুলো হচ্ছে সব শর্ট কোশ্চেনগুলো কীভাবে অ্যান্সার করতে হয় সেটা তোমাদেরকে শেখানো হবে। আর তার আগে বলে রাখি, আমাদের অধ্যায়ের বা সিলেবাসে কিছু জায়গা চেঞ্জ হয়েছে। আমি এর পরের দিন ম্যাজিক 22 ক্লাসে চিত্র শেখানোর পরে আমরা মিলের পদ্ধতিতে চলে যাবো, ইত্যাদি ইত্যাদি। পরে যে অধ্যায়গুলো আছে সেই অধ্যায়গুলোতে যাবো ধরে ধরে। নিশ্চিতভাবে পরের ক্লাসটা আমাদের থাকবে ম্যাজিক 22, অর্থাৎ ভেনচিত্র বা ভেনচিত্রের মাধ্যমে এ প্রকাশ করো ইত্যাদি। যে তোমাদের যে চ্যাপ্টারের নাম কি আছে আমি অতটা জানি না, তাও তোমাদের বলে দিচ্ছি একটু। অর্থাৎ বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্ন বইতে বিভিন্ন ধরনের নাম দেওয়া হয়েছে, আমি তোমাদের একবার দেখে বলে দিচ্ছি। বুলীয় ব্যাখ্যা ও ভেনচিত্র চ্যাপ্টারের নাম হচ্ছে বুলীয় ব্যাখ্যা ও ভেনচিত্র। সপ্তম অধ্যায় আছে তোমাদের ক্লাস 12-এর সপ্তম অধ্যায় আছে বুলীয় ব্যাখ্যা ও ভেনচিত্র। ম্যাজিক 22 ক্লাসে আমি ওইটাই শেখাবো, আর এত সুন্দরভাবে শেখাবো তোমাদের মানে পুরো মাথার মধ্যে ঢুকে যাবে। আশা রাখি মাথার মধ্যে ঢুকে যাবে আর কি। আর পরবর্তী ক্লাসগুলোতে ধরে শর্ট কোশ্চেন করবো। অনেক দেরি হয়ে গেল আমার ক্লাসগুলো দেওয়ার জন্য, আমি প্রত্যেকের কাছে ক্ষমা প্রার্থী। আর আমি অতি দুঃখিত যে তোমাদেরকে ক্লাসগুলো দিতে পারিনি, কিন্তু না, আমি আবার আজকে থেকেই ক্লাস দেওয়া শুরু করে দিলাম। অতি আগ্রহের সঙ্গে তোমরা দেখো, মনোযোগ সহকারে দেখো। আর আমার ভিডিওর উপরে দেওয়া ফোন নাম্বারে ফোন করে যোগাযোগ করো। এতদিন আমি বিভিন্নভাবে ফোন ধরতে পারিনি,
বিশেষ কোনো কারণে ধরতে পারিনি, আমি অসুস্থ ছিলাম একটু, ওই জন্য ধরতে পারিনি। তাতে কোনো তোমাদের চিন্তার কোনো কারণ নেই। ফোন ধরবো, উত্তর দেব, দরকার হলে তোমাদের ফোনের মাধ্যমে উত্তর শিখিয়ে দেবো, কোনো বিষয়ে তোমাদের কোনো চিন্তা করার দরকার নেই যে। আর একটাই অনুরোধ তোমাদের কাছে থাকলো, তোমরা অতি অবশ্যই তোমাদের বন্ধুদেরকে দিয়ে চ্যানেলটা যত তাড়াতাড়ি সম্ভব যত বেশি পরিমাণ সাবস্ক্রাইব করে দিতে পারো একটু চেষ্টা করো। প্রত্যেকে যদি 5টা থেকে 10টা করে সাবস্ক্রাইব করার দায়িত্ব নিয়ে থাকে, তাহলে দায়িত্ব নিয়ে নেয় ভালোবেসে আমাকে, তাহলে আমি খুব খুশি হব। এই বলে আমি আমার এই ভিডিওটা শেষ করলাম।